হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমি কিছু ম্যাথের, যেটা 2012 সালে মিসলিনিয়াসের সেট ওয়ানের কোশ্চেন পেপার ছিল, যেটা আমি কালেক্ট করেছি। মিসলিনিয়াসের স্ক্যানার বলে যে একটি বই বেরিয়েছিল, সবাইকে বলেছিলাম যেটা কিনতে, প্র্যাকটিস সেট প্লাস ওই বইটি থেকে আমি মানে 2012 সালে একটা সেট ওয়ানের কোশ্চেন পেপার, ঠিক আছে, যেটা 2013 সালে এক্সাম হয়েছিল। 2012 সালের পরীক্ষাটা 2013 সালে হয়েছিল। সেটারই কোশ্চেনগুলোর যেগুলো ম্যাথ কোশ্চেন, সেইগুলো আজকে আমরা সলভ করব। খুবই মানে কী বলবো, 25টা ম্যাথ থাকে, তার মধ্যে 15টা থেকে 16টা কোশ্চেন খুবই ইজি থাকবে, এবং এবারও তাই হবে। এবং বাকি 10টা একটু মডারেট থাকবে, খুব কঠিন না, তবু একটু ঘুরিয়ে থাকবে। তাই বলছি, এবং টাইমটা যেহেতু শর্ট, সেই জন্য বেশি যেগুলো টাফ কোশ্চেন সেইগুলো আমি বলবো ছেড়ে দিতে, কারণ ওইখানে যদি যদি টাইম বেশি লেগে যায়, তাহলে বাকি কোশ্চেনগুলো তোমরা করতে পারবে না। দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি, এবং দেখো বাঁ সাইডে যেগুলো মানে 1 2 লেখা আছে, পাশে যেগুলো গোল করা আছে, এগুলো হচ্ছে খুব ইজি কোশ্চেন, এগুলো তোমরা খুব ইজিলি করতে পারবে। এবং এটা সলভ পেপার যেহেতু ওই বইটিতে করা নেই, সেহেতু আমি ম্যাথটা সলভ করে দিয়েছি, তোমরা শুধু দেখে নেবে কীভাবে সলভ করতে হয়। এবং যদি এই পিডিএফটা কারো লাগে, তাহলে কমেন্ট করে জানাবে, তাহলে আমি টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দেবো। ফার্স্ট দেখো একটা কি কোশ্চেন বলছে। ফার্স্ট কোশ্চেন 1 নম্বর, না এক ব্যক্তি রাজ্য লটারিতে 60,000 টাকা জিতেছিলেন তিনি। সরকার কর হিসাবে 35% কেটে নিয়েছিলেন। 60,000 টাকা পেয়েছিলেন, সেখান থেকে 35% সরকার কেটে নিয়েছিলেন। তাহলে এখানে বলছে তিনি হাতে কত পেলেন। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, না 60,000 টাকার 35% বার করলাম। 60,000 ইন্টু 35-এর 100, মনে হচ্ছে 21,000 টাকা। তাহলে 21,000 টাকা সরকার কেটে নিয়েছে, তাহলে তিনি হাতে পাবেন 60,000 টাকা থেকে যেটা সরকার কেটে নিয়েছেন, সেটা বাদ দিলে যেটা হবে মানে 39,000 টাকা। দেখো কত ইজি কোশ্চেন, এক লাইনের কোশ্চেন। এই একটা কোশ্চেন যদি ঠিক করে দাও, তাহলে তোমরা 2 নম্বর পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কমেন্ট করে বলবে। এবার দেখো 2 নম্বর ম্যাথ, সেকেন্ড ম্যাথ কি বলেছে। এই কোশ্চেনটা দেখো খুব ইজিলি, দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু খুব ইজি। দেখো 1/5 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 999 প্লাস 494/495 ইন্টু 99। এটা কী করবে, না ফার্স্টে মনে করো রাফে এটা লিখে নিলে, তারপরে কি করবে, না এই 99 যেটা আছে সেটাকে এই ব্র্যাকেট থেকে সাথে গুণ করে দেবে। একবার 999 সাথে 99 গুণ করবে, এবং একবার এইটার সাথে 99 গুণ করবে। এবার যখন গুণ করে দেবে, এবং এখানে ভেতরতে প্লাস আছে, তখন এখানে দেখো এখানেও প্লাস আছে, এখানেও প্লাস চলে এলো। এবার দেখো এই যে এই সংখ্যাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এই সংখ্যাটা, এই 495-এর সাথে 99 কাটাকাটি করবে, তাহলে উপরে 1 আসবে এবং নিচে 5 আসবে। ঠিক আছে, যেটা আমি করে দিয়েছি দেখো কেটে। এবার কি হলো, তাহলে নেক্সট লাইনে কি হলো, না 1/5 রয়ে গেল। এবার এই যে 999, এই 999টাকে আমরা কি লিখতে পারি, 1000-1, 1000-1 মানে কি 999। ঠিক আছে, ইন্টু এই যে ইন্টু 99 আছে, সেই জন্য ইন্টু 99 লিখেছি। প্লাস প্লাস এ দেখো এটা কাটাকাটি করার পর 494/5 এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার দেখো কি করলো, নেক্সট লাইনে আমাদের কি করতে হবে, না নেক্সট লাইনে আমরা কি করলাম, যে এই 1/5 প্লাস এই যে 494/5, এটাকে লস আগু করে দিলাম, তাহলে 5 লস আগু হলো। তাহলে উপরে কি আসবে, না 494 প্লাস 1, প্লাস এই যে এইবার এই 99টাকে এইটার সাথে গুণ করে দিলাম। তাহলে এই 99কে 1000 দিয়ে গুণ করলে কী হয়, 99,000। আবার 99কে 1 দিয়ে গুণ করলে কী হয়, -99। দেখো মাইনাস আছে, সেই জন্য মাইনাস দিয়ে দিলাম। এবার কী হবে দেখো, এই যে 494 আর 1-এ কী হয়, 495। 495কে 5 দিয়ে ভাগ করলে চলে আসে 99। ঠিক আছে, তাহলে 99 প্লাস এই যে যেটা আছে সেটা লিখলাম, মাইনাস যেটা আছে লিখলাম। এবার এই যে 99 এলো, নেক্সট লাইনে দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো 99 প্লাস এটা এটা এবং মাইনাস 99, তাহলে এখানে 99 কেটে গেল, পড়ে হলো কি না 99,000। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ইজি, তোমাদের খালি স্টেপটা বুঝে নিতে হবে। এটাও কিন্তু খুব ইজি, এটা বলতে 2-3 মিনিট লাগছে, কিন্তু তোমরা যখন করবে তখন দেখবে 1 মিনিটে হয়ে যাচ্ছে, খুব ইজি। এবার দেখো এটা হচ্ছে আরও ইজি কোশ্চেন, খালি বুঝতে হবে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, না কি বলেছে, কিছু টাকা 2 বছরে সরল সুদে 2520 টাকা হয়, এবং 5 বছরে সরল সুদে 27,000 টাকা হলে ওই টাকার পরিমাণ মতো বলছে। একটা মনে করো অ্যামাউন্ট আছে, যেটা 2 বছর পর সুদ বেড়ে যেটা হয়ে যায় মানে 2520 টাকা, এবং সেই টাকাটাই 5 বছর পর সুদ বেড়ে হয়ে যায় 2700 টাকা। তাহলে মোট যেটা আসল টাকা, সেইটা কী করে বার করবো আমরা। ঠিক আছে, সেটা কী করে বার করবো, না দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 5 বছরে টোটাল 5 বছরে হচ্ছে তোমার 2700 টাকা, এবং 2 বছরে তোমার হচ্ছে 2520 টাকা। তাহলে এখানে ইয়ারের ডিফারেন্স কত হচ্ছে, না 3 বছর। 5 বছর থেকে 2 বছর বাদ দিলে 3 বছরের ডিফারেন্স হচ্ছে, এবং এই 2700 টাকা থেকে 2520 টাকা বাদ দিলে কত হচ্ছে, 180 টাকা। মানে 3 বছরে তোমার সুদটা বেড়েছে 180 টাকা।
তাহলে 3 বছর যদি একই সমান হারে সুদটা বাড়ে আমরা সবাই জানি, আর 3 বছরে যদি সুদ বেড়ে 180 টাকা হয়, তাহলে এক বছরে সুদটা কত হবে না 180/3 মানে 60 টাকা, মানে প্রত্যেক বছর 60 টাকা করে বাড়ছে। তাহলে এবার এটা আমরা এখান থেকে যেমন এখানে কি বলেছে দেখো, যে 2 বছরে সুদে বেড়ে হয়েছে 2520 টাকা, তাহলে আমরা এখানে বার করি যে এক বছরের সুদ যদি 60 টাকা হয়, 2 বছরের সুদ কত 60 × 2 120 টাকা 2 বছরের সুদ। তাহলে এখান থেকে আমরা কী করে বার করি, তবে তাহলে ওইখানে মোট টাকার পরিমাণ কী হচ্ছে দেখো, এইটা হচ্ছে আসল প্লাস সুদ, ঠিক আছে। আর আমরা সুদও পেয়ে গেছি 2 বছর, এটা 2 বছরে আসল প্লাস সুদ হচ্ছে 2520 টাকা এবং 2 বছরের সুদ হচ্ছে 120 টাকা। তাহলে আসল কী করে বার করুন না, আসল প্লাস সুদ মাইনাস সুদ বার করে দিলাম, তাহলে 2400 টাকা হচ্ছে আসল টাকা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, এটাও খুব ইজি কোশ্চেন। দেখো এখানে শুধু তোমাদের ভ্যালু পুট করতে হবে। এখানে কি বলেছে দেখো, x=y=4:7 হলে 21x + 2y 7x + 4y এর অনুপাত কত। তাহলে এখানে শুধু কি করতে হবে দেখো, এখানে x=y কি বলেছে 4:7, মানে x এর ভ্যালু 4, y এর ভ্যালু 7, ঠিক আছে। এখানে শুধু তোমাদের ভ্যালুটা পুট করতে হবে, x এর জায়গায় x এর ভ্যালু করতে হবে। দেখো তাহলে 21 × x এর ভ্যালু কত 4, তাহলে এখানে 21 × 4 করে দিলাম। তারপরে 2y, y এর ভ্যালু কত 7, তাহলে 2 × 7, সেম টাইপের এখানেও আমরা ভ্যালুটা পুট করেছি, ঠিক আছে। তারপরে কী হবে না, এই দিকে যেটা আসবে সেটা যোগ করলে, এই দিকে যেটা আসবে সেটা যোগ করলে, তাই মানে এই দিকে যোগ করে হলো 98, এই দিকে যোগ করলে 56। এবার এটাকে আমরা ছোট করে নিলাম, ছোট করলে কি আসবে না 7:4, 14 দিয়ে আমরা ছোট করে দিলাম। 98কে 14 দিয়ে ভাগ করলে কত হয় 7, এবং 56কে 14 দিয়ে ভাগ করলে হয় 4, ঠিক আছে। এটা শুধু হলে অপশানে, এই অপশানে দেখবে এটাই আছে অপশানে মেরে দিলাম। আমি এখানে অপশানগুলো দিইনি, তোমরা বইটা যাদের কাছে আছে তারা দেখতে হবে। আমি শুধু ম্যাথটা দেখে দিয়েছি, যাদের কাছে বইটা নেই তাদেরও কোনো অসুবিধা নেই, ম্যাথগুলো তোমরা এখানেই পেয়ে যাবে। এবার দেখো নেক্সট পেজ, এখানে কি বলেছে দেখো, যে বার্ষিক শতকরা 5 টাকা হারে কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবর্তী সুদের হারের, কোনো মূলধনের 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 61 টাকা হলে মূলধনটি হলো। দেখো এই কোশ্চেনটা একটু খুব কঠিন। এটা সূত্র হচ্ছে কি না, D=PR² ফার্স্ট ব্র্যাকেট 300, মানে এখানে দেখো 3 বছরে পড়েছে বলে 300 প্লাস আর বাই মানে 100 হচ্ছে আসল টাকা, ঠিক আছে। 100 ধরে আমরা বার করবো 100 কিউব। এবার এখানে কী হতে হবে, এখানে খালি ভ্যালুটা তোমাদের পুট করতে হবে, পি আমাদের বার করতে হবে, মানে আসল টাকা মূলধন মানে আসল মানে পি, যেটা আমরা পি ধরে করি পিটা বার করতে হবে। বাকি দেখো ডিফারেন্স, ডি হচ্ছে ডিফারেন্স, 61 টাকা লিখে দিয়েছি, ডি এর জায়গায় পি যে আসল পি লিখে দিলাম। আর কত বলেছে এখানে, বার্ষিক সুদের হার কত % হারে সুদ দিয়েছে, এখানে দেখো শতকরা 5 টাকার সুদ, মানে 5% হারে সুদ দিয়েছে। এবার এটা ক্যালকুলেটেড করা মানে ক্যালকুলেট করবে তোমরা, দেখো ক্যালকুলেট করার পরে এরকম কাটাকাটি আসবে। তারপরে এখান থেকে আমরা পি এর ভ্যালুটা বার করে নেবো, পি এর ভ্যালু কত হচ্ছে না 8000 টাকা। এই কোশ্চেনটা একটু লেন্দি কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন এলে আমি বলবো ছেড়ে দিতে, বা যদি যারা খুব ভালো ম্যাথে তারা অবশ্যই করে নেবে, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ম্যাথে একটু কাঁচা বা ম্যাথকে একটু ভয় পায় তাদের বলবো এই কোশ্চেনটা একটু ছেড়ে দিতে, এই ধরনের কোশ্চেন এলে, ঠিক আছে। যেগুলো একটু বেশি লেন্দি কোশ্চেন করতে গেলে সবাই পারবে, কিন্তু টাইমটা একটু বেশি নিয়ে নেবে। এবং যারা ভালো ম্যাথে তাদের কোনো অসুবিধা নেই, তারা সবগুলোই করবে। এরপরে দেখো একটা ইজি ম্যাথ 6 নম্বর কোশ্চেন আমরা দেখবো। না কি বলছে না, 10% হারে 10% ক্ষতিতে এক ব্যক্তি এক জমি বিক্রি করে এত টাকা পান, ঠিক আছে, এবং 15% লাভে বিক্রি হলে জমিটি বিক্রয় মূল্য কত। দেখো এখানে কি বলেছে না, 10% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে একটা জমি নিয়ে, সেখানে পেয়েছে না এত টাকা। তার 10% ক্ষতি মানে হচ্ছে টোটাল আমরা 100% ধরি, 10% ক্ষতি মানে 90%, মানে জমিটার যা দাম তার 90% দামে সেটা বিক্রি করে দিয়েছে। তাহলে 90%-এর দাম যদি এই অ্যামাউন্টটা হয়, তাহলে 1%-এর দাম কি হবে না এই অ্যামাউন্টটা বাই 90। এবার এখানে কি বলেছে 15% লাভ, মানে 100 হচ্ছে আসল এবং তার উপর 15%, মানে 115। তাহলে 115% ইকুয়াল টু ইন্টু 115 দেখো এখানে। এবার এখানে কাটাকাটি করবে, যেটা আসবে মানে হচ্ছে এই অ্যামাউন্টটা আসবে, এটা হচ্ছে আসল মানে জমিটির বিক্রয় 15% লাভে বিক্রি করতে গেলে জমিটির বিক্রয় মূল্য এত হবে। দেখো এটা খুব ইজি কোশ্চেন, 2 লাইনের কোশ্চেন, খুব ইজি, আশা করি তোমরা সবাই পারবে। এবার দেখো যে কোশ্চেনটা, এটা আরও সহজ, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই কোশ্চেন একটা মিসলিনিয়াসে আসবে এই সেম টাইপের কোশ্চেন, তোমাদের খালি এই 2 লাইনের কোশ্চেন, এটা একটু ভালো করে বুঝে নাও। দেখো এখানে কি বলেছে না, 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত। হচ্ছে 15টি মানে কস্ট প্রাইস, বলছে 15টি বস্তুর কস্ট প্রাইস যা তার 12টি বস্তুর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস, 12টা বস্তুর সেলিং প্রাইসের সমান, তাহলে এখানে কত % লাভ হচ্ছে। দেখো এটা সূত্র হচ্ছে না, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু 100।
তাহলে এখানে ক্রয় মূল্য কত না দেখো 15টি বস্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য কোন 12টি বিক্রয় মূল্য বাই কি বিক্রয় মূল্য মানে হচ্ছে আবার বাই 12 দেখো এখানে সেটাই করেছি ইন্টু 100। এবার কাটাকাটি করবে মানে 15 থেকে 12 বাদ করা হতো 3, তাহলে 3/12 ইন্টু 100 এখানে আমরা কাটাকাটি করেছি নিয়ে তারপর বেরিয়েছে 25%। এই সেম কোশ্চেন মিসলিনিয়াসে আসবে এটা গ্যারেন্টি দিয়ে বলছি, দেখে নিও এই সেম কোশ্চেন এবং এই সেম ফর্মুলাতেই তোমরা করবে। এক লাইনের কোশ্চেন 1 সেকেন্ড কি 10 সেকেন্ডের মধ্যে তোমরা এটা করে নিতে পারবে, খুব ইজি। বা একটু প্র্যাকটিস করে নেবে আর সূত্রটা ভুলে যাও না একদম, যেটা মানে ক্রয় মূল্য জায়গায় বিক্রয় মূল্য লিখে দিও না, ঠিক আছে? এটা একবার দেখে নেবে তাহলেই হবে। এবার দেখো নেক্সট কোশ্চেন। এবার দেখো কি বলেছে না 15টি লাঙল দিয়ে 33 বিঘা জমি চাষ করতে 11 দিন লাগে, তাহলে 10টি লাঙল দিয়ে 22 বিঘা জমি চাষ করতে কতদিন লাগবে? এটা আমরা ক্লাস 6-7-এ সবাই পড়েছি, খুব ইজি। ওয়েকিং নিয়মও করতে পারো বা সূত্র দিয়েও করতে পারো, যে যেমন আমি একটা ওয়েকিং নিয়ম দিয়ে করে দিয়েছি, খুব ইজি হবে যাতে সবার বুঝতে সুবিধা হয়। দেখো এখানে কি বলেছে না 15টি লাঙল দিয়ে 33 বিঘা জমি চাষ করতে 11 দিন লাগে, তাহলে 15টি বাদ দাও, এখন এই দিকের এই লাইনটা এখন বাদ দাও, তাহলে 33 বিঘা জমি চাষ করতে 11 দিন লাগে, তাহলে 1 বিঘা জমি চাষ করতে কত দিন লাগবে না 11/33। তাহলে আবার এখানে দেখো এবার ওইটা বাদ দিলে, এবার দেখো এখানে যদি 15টি লাঙল দিয়ে বলেছে, এবার যদি একটি লাঙল দিয়ে 1 বিঘা জমি চাষ করে তাহলে বেশি দিন লাগবে, তাহলে ইন্টু 15, এই যে 15টা ইন্টু দেবে পাশে চলে গেল। এবং তারপরে লাস্টে কী বলেছে দেখো না 10টি লাঙল দিয়ে 22 বিঘা জমি চাষ করতে কী হবে না 22টা উপরে চলে যাবে এবং 10টা নিচে চলে আসবে, খুব ইজি। এবার কাটাকাটি করবে না দেখবে 11 দিন অ্যান্সার আসবে, খুব ইজি। বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি আবার বলে দেবো। এবার দেখো 9 নম্বর কোশ্চেন কি বলেছে না 30-এর শতকরা কত ভাগ 27 হলো, খুব ইজি। দেখো এক লাইনের কোশ্চেন না, কী করে ভাগ করবে না যার যত শতকরা ভাগ করতে বলবে, মানে যদি 27-এ বার করতে বলেছে মানে যেটা বার করতে বলবে সেইটা বাই যেটা যার উপর বার করতে বলবে, মানে 27/30 ইন্টু শতকরা বলেছে মানে 100 ইন্টু 100, তার মানে হচ্ছে 90%। দেখো কত ইজি কোশ্চেন আসে। এরপর দেখো এই ধরনের আমরা ইয়েতেও করেছি, রিজনিংয়ে এরকম কোশ্চেন আসে, সেরকম ম্যাথও আছে। দেখো খুব ইজি, খালি ব্যাপারটা বুঝতে হবে। কী বলেছে না মায়ের বয়স এবং কন্যার বয়সের পার্থক্য 21 বছর, দুজনের বয়সের গুণফলের 1/12 মায়ের বয়স থেকে 18 বছর কম হলে কন্যার বয়স কত? তাহলে দেখো এখানে একটু বুঝতে হবে, তোমাদের না বুঝলে তোমরা ঠিক করতে পারবে না। দেখো কী বলেছে না আমরা ধরে নিলাম এখানে কন্যার বয়স x বছর, তাহলে মায়ের বয়স কত না কন্যার বয়সের থেকে 21, এদের দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 21, ঠিক আছে? তাহলে কন্যার বয়স যদি x বছর হয় তাহলে মায়ের বছর কী হবে না x থেকে 21 বছর যোগ করে দিলে তাহলে সেটা হলো মায়ের বয়স। এবার কি বলেছে দেখো না কি বলেছে দুজনের বয়সের গুণফলের 1/12 মায়ের বয়সের থেকে 18 বছর কম। দেখো এই লাইনটা ভালো করে বুঝো না, কি বলছে না দুজনের বয়সের গুণফল মানে হচ্ছে কন্যা এবং মায়ের বয়সের গুণফল, তাহলে কী হলো না এই যে কন্যা হচ্ছে x বছর এবং মায়ের বয়স হচ্ছে x+21, এই দুটির গুণফলের 1/12 ইন্টু 1/12 বলেছে মনে হচ্ছে ইন্টু 1/12 হচ্ছে কি হচ্ছে না মায়ের বয়সের থেকে 18 বছর কম, তাহলে মায়ের বয়স কত x+21, তার থেকে 18 বছর কম বলেছে, তাহলে মানে -18। বাস এইটুকুই বোঝা, এইটি যখন তুমি ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারবে তারপর খালি তোমাদের এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাহলে দেখো এখানে লাস্টে দেখো এক্স এর দুটো ভ্যালু হচ্ছে, একটা -12 একটা 3। দেখো বয়স কখনো নেগেটিভে হয় না, তাই আমরা এটাকে রিজেক্ট করে দেবো, বয়স সবসময় পজিটিভে হয়। পজিটিভ কত 3, তাহলে মেয়ের বয়স যদি 3 বছর হয় তাহলে এখানে কোশ্চেনে দিয়েছিল যে কন্যার বয়স কত, দেখো এখানে দিয়েছিল কন্যার বয়স কত, তাহলে কন্যার বয়স হচ্ছে 3 বছর। এবার এখানে যদি বলে মায়ের বয়স কত, তাহলে মায়ের বয়সের ফর্মুলা কী আছে না x+21, তার মানে হচ্ছে 3+21 মায়ের বয়স হচ্ছে 24 বছর। দেখো খুব ইজি, এটা শুনতে অত টাইম লাগছে একটু, কিন্তু যারা প্র্যাকটিস করেছো তাদের কাছে 1 সেকেন্ড বলছি 10 সেকেন্ড মতো লাগবে হয়তো কি 15 সেকেন্ড, খুব ইজি কোশ্চেন এটা, ঠিক আছে? এবার দেখো নেক্সট পেজ। তারপরে দেখো এটা একটা খুব ইজি কোশ্চেন না, কি বলেছে না একটি গাড়ির বর্তমান মূল্য এত টাকা হলে প্রথম বছরে 10% এবং দ্বিতীয় বছরে 8% এবং তারপরের বছরে 5% হ্রাস পেল, ঠিক আছে? তাহলে 3 বছর পর গাড়িটির হ্রাসপ্রাপ্ত মূল্য কত? মানে কেউ একটা গাড়ি কিনেছে যার এত টাকা মূল্য, সেটা প্রথম বছরে সেই গাড়িটার দাম এত টাকা কমলো, 10% কমলো, তারপরের বছর গাড়িটির দাম 8% কমে গেল, তারপরের বছর 5 বছর, মানে 3 বছরে এইরকমভাবে কমেছে। এরকম কোশ্চেন থাকলে কীরকম করতে হবে না, দেখো ভালো করে বুঝে নাও একটু, এরকম কোশ্চেন থাকলে কীরকম করতে হবে না, যেটা টোটাল অ্যামাউন্ট এই যে এইটা টাকা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটা ইন্টু দেখো 10% কমছে মানে 100% যেটা দাম ছিল তার 10% কমে যাচ্ছে, তাহলে কত থাকছে না 90%, তাহলে 90/100। তারপর কী হচ্ছে 8% কমে যাচ্ছে, তাহলে 100 থেকে 8 বাদ দিলে কত হয় 92/100।
এবং তারপরে ইন্টু কী হচ্ছে না 5% কমছে তারপরে বছর, তাহলে 100 থেকে 5 বাদ দিলে কত 95 বা 100। এবার তোমাদের খালি এখানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে দেখবে এই অ্যামাউন্টটা চলে আসবে। খুব ইজি, দেখো এক লাইনের অঙ্ক। তারপরে দেখো এটাও খুব ইজি কোশ্চেন না, দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4 হলে এবং ব্যয়ের আরেকবার বলছি, দেখো দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4 এবং ব্যয়ের অনুপাত 5:2, প্রত্যেক মাসে 2000 টাকা সঞ্চয় করলে তাদের মাসিক আয় কত। তাহলে এখানে তোমরা ধরে নিতে পারো যে প্রথম ব্যক্তির মাসিক আয় X টাকা এবং দ্বিতীয় ব্যক্তির আয় Y টাকা। তাহলে সেই অনুপাতে আমরা কি লিখতে পারি, দেখো এখানে কি বলেছে যে প্রথম জনের 7 এবং দ্বিতীয় জনের 4, তাহলে আমরা প্রথমটা লিখতে পারি 7x মাইনাস 4y, মাইনাস এখানে দেখো 7x এবং এখানে দেখো 5y, ঠিক আছে। এবং তারপরে দেখো 4x এবং এটা হচ্ছে 2y। তাহলে এখান থেকে কী বার করতে পারি, এখানে দেখো x আর y এর ভ্যালুটা আমি বার করতে পারি। এখান থেকে এই 4xটা এইদিকে নিয়ে এলে হয়ে যাবে 3x এবং এই 5yটা এইদিকে নিয়ে গেলে হবে 3y। তাহলে x ইকুয়াল টু y, মানে এখানে কি বোঝাচ্ছে না এও যত টাকা পায় এরও সে, মানে এরও মানে x এর যা ভ্যালু ওইদিকে y এরও তাই ভ্যালু, মানে হচ্ছে 7 এর এখানে যেটা ভ্যালু 7x যদি যেটা ধরি এবং 4y যদি ধরি, তাহলে 7 এর যেটা ভ্যালু এবং y এর ভ্যালু সেম, ঠিক আছে। এবার এখান থেকে কী বার করে দিতে পারি যে প্রত্যেক মাসে তাদের 2000 টাকা সঞ্চয় করলে তাদের মাসিক আয় কত। তাহলে এইখানে আমরা কীভাবে বার করতে পারি ফর্মুলা, যে 7x মাইনাস 5y ইকুয়াল টু 2000, কারণ দুজনে x আর y এর ভ্যালু। এবার এখানে যেহেতু x ইকুয়াল টু y আছে, তাহলে আমরা এখানে দেখো x এর ভ্যালুটা আমি এখানে y এর জায়গায় x বসাতেই পারি, যখন যেহেতু আমাদের এখানে x ইকুয়াল টু y বেশি হয়েছে। তাহলে এখানে আবার 7x থেকে 5x বাদ দিলে হতো 2x ইকুয়াল টু 2000, মানে x হচ্ছে 1000 টাকা। এবার কি বলেছে, এখানে বলেছে কোশ্চেনে কী চেয়েছে না তাদের মাসিক আয় কত। তাদের মাসিক আয়ের অনুপাত দেখো এখানে 7:4 আছে, সেহেতু তাহলে 7x হবে এর, মানে প্রথম ব্যক্তির হবে 7x এবং দ্বিতীয় জনের হবে 4x। তাহলে 7 × 1000 এবং 4 × 1000 মানে হচ্ছে 7000 টাকা এবং 4000 টাকা। এটার ওই কোশ্চেন পেপারে দেখবে সেকেন্ডটার আছে 4500 টাকা, ওই কোশ্চেনটা ভুল আছে, এটা হবে আসল অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো নেক্সট পেজ, এবার দেখো নেক্সট কোশ্চেন। এটা একটু লেন্দি কোশ্চেন, কিন্তু যারা ম্যাথ পারো তাদের কাছে এটা খুব ইজি কোশ্চেন। কি বলেছেন না 145 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে এর হাফ অংশ, বি এর 2/3 অংশ এবং সি এর 3/4 অংশ সমান, তাহলে এর প্রাপ্ত টাকা কি। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি যে এর হাফ অংশ মনে হচ্ছে A/2, বি এর 2/3 অংশ মনে হচ্ছে 2B/3 এবং সি এর 3/4 অংশ মনে হচ্ছে 3C/4 ইকুয়াল টু x, মানে তিনটেই সমান বলেছে, তাহলে x ধরে নিতে পারি। তাহলে A/2 ইকুয়াল টু যদি x হয়, তাহলে a ইকুয়াল টু কী হবে না 2x। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হলে, তাহলে A/2 যদি x হয় তাহলে a ইকুয়াল টু 2x। সেই হিসাবে আমরা এখানে b এর ভ্যালু বার করলাম এবং c এর ভ্যালু বার করলাম। এবার যেহেতু এখানে বলেছে টোটাল দেখো 145 টাকা টোটাল, ঠিক আছে। তাহলে a প্লাস বি প্লাস সি এর টোটাল যেটা টাকা সেটা হচ্ছে 145 টাকা হলে, এবার এখানে এর ভ্যালু আমরা বসাচ্ছি, এর ভ্যালু কত না 2x এখানে পুট করলাম, বি এর ভ্যালু কত না এখানে বি এর ভ্যালু হচ্ছে 3x/2 সেটাও বসালাম, এবং এখানে সি এর ভ্যালু কত না 4x/3 সেটাও বসালাম ইকুয়াল টু 145 টাকা। যেহেতু ABC তিনজনের টোটাল টাকাটি 145 টাকা হবে। এবার এখান থেকে খালি তোমাদের কী বার করতে হবে না এক্স এর ভ্যালু বার করতে হবে। দেখো এক্স এর ভ্যালু এখানে আমরা বার করলাম 30, কিন্তু অ্যান্সারে কী এসেছে এর প্রাপ্ত টাকা এ ইকুয়াল টু কত না 2x, এখানে এটা শুধু এক্স বার করেছি। তাহলে a ইকুয়াল টু 2x মানে হচ্ছে 2 × 30 মানে হচ্ছে 60 টাকা। দেখো অপশানও দেখবে 60 টাকায় অপশান আছে, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, দেখো এটা খুব ইজি কোশ্চেন, এটা খালি মানে ক্যালকুলেশন করতে হবে। কি বলেছে না একটি ব্যাগে 1 টাকা 25 পয়সা এবং 50 পয়সার মুদ্রার অনুপাত হচ্ছে 3:4:5, ঠিক আছে। এবং যদি ওই ব্যাগে মোট 325 টাকা থাকে তবে 1 টাকা মুদ্রার সংখ্যা কত। এই যে দেখছো তিন মানে 1 টাকার হচ্ছে অনুপাত হচ্ছে 3, 25 পয়সার অনুপাত হচ্ছে 4 এবং 50 পয়সা হচ্ছে 5। এবার এটাকে আমরা কি করব না সবগুলোকেই আমি টাকাতে আমরা কনভার্ট করে নেব, ঠিক আছে। এবার যখন আমরা টাকা দিয়ে কনভার্ট করবো, যেমন 25 পয়সাকে টাকাতে কনভার্ট করতে কী হবে মানে 1/4 টাকা হচ্ছে। তারপরে হচ্ছে দেখো এবার দেখো তাহলে এবার তারপরে দেখো 50 পয়সাটাকে আমরা যদি টাকাতে কী করতে পারি না 1/50/100 মানে হাফ টাকা হয়ে গেলো সেটা। এবং তারপর আরেকটি কী আছে না 5 টাকা আমরা 5টা হচ্ছে 50 পয়সা আছে, তাহলে 5 টাকার অনুপাত, তাহলে 5/2 ইন্টু এক্স, ঠিক আছে। এবার আমরা কি করব, মোট টাকার সংখ্যা x ধরেছি, 1 টাকার সংখ্যা 3x ধরলাম। এবার এখানে আমরা ভ্যালু পুট করব কীভাবে না এইখানে দেখো এই কোশ্চেনটা দেখে ভালো 3:4:5, প্রথমটা 3x হয়ে গেল 1 টাকার সংখ্যা, 4x
এবার এবার ফোরটা হচ্ছে তোমার 25 পয়সা, তাহলে ফোর ইন্টু পয়সা টাকা করতে গেলে কী হবে, 4 × 1 4 × এক্স, তাহলে শুধু এক্স পড়ে রয়েছে, তাহলে এখানে এক্স লিখে দাম, এটাও টাকাতে কনভার্ট হয়ে গেল। এবং তারপরে 5টা হচ্ছে 50 পয়সা, 50 পয়সাকে আমরা যদি টাকাতে কনভার্ট করি না 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5/2 × এক্স, সেটাও আমরা এটাও টাকাতে কনভার্ট করে বসিলাম। এবার এর টোটাল যে যোগফল সেটা হচ্ছে 325 টাকা। এবার এখান থেকে আমাদের খালি এক্সের ভ্যালুটা ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বার করব, এক্সের ভ্যালু বার করলেই চলে আসবে। তো এক্সের ভ্যালু এখানে 50 বেরোলো, এবং তারপর লাস্টে কী চেয়েছে 50 বেরোলো। এর কী হচ্ছে 1 টাকা মুদ্রার সংখ্যা কত, তাহলে 1 টাকা মুদ্রার সংখ্যা আমরা ধরেছিলাম 3x, তাহলে 3 × 50 মনে হচ্ছে 150। এটা কিন্তু খুব ইজি কোশ্চেন, তো একটু লেন্দি, তোমাদের বুঝে করতে হবে, এটার জন্য একটু টাইম লাগবে। এরপর দেখো নেক্সট যেটা কোশ্চেন, দেখো এইটা একটা সূত্র লিখেছি তোমার জন্য, খুব ইজি এই কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আসলে ঠিক আছে এক লাইনে তোমরা ম্যাথগুলো করে নিতে পারবে। কি বলেছে না, এক ব্যক্তি দুটি ঘড়ি বিক্রয় করেন এবং প্রত্যেকটির দাম 99 টাকা হলে একটি ঘড়ি লাভ 10% লাভে এবং একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলে তাদের শতকরা কত লাভ বা ক্ষতি হচ্ছে। দেখো এইখানে যে অ্যামাউন্টটা দেয় এটা কোনো ভ্যালু নেই, এটা কোনো দরকারই নেই কোশ্চেনে। যখনই তোমরা দেখবে যে কোথাও কোনো কোশ্চেন দিয়ে যে 10% লাভ হলো বা 10% ক্ষতি হলো, এবং দুটো অ্যামাউন্ট দেওয়া থাকবে, 10% লাভ কোথাও 10% ক্ষতি, বা দুটোতেই থাকবে হয়তো 10% লাভ, দ্বিতীয়বারে 10% লাভ, তাহলে এইরকম যখন থাকবে তখন এটা হচ্ছে একটাই ফর্মুলা, +x + y ফার্স্ট ব্র্যাকেট দেবে প্লাস মাইনাস XY/100, এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র ঠিক আছে। এবার এখানে দেখো একটা কথা বলে রাখি, যদি মনে করো এখানে যেমন বলেছে 10% লাভ, যখন লাভ থাকবে তখন আগে প্লাস হবে, এবং যখন ক্ষতি হবে তখন আগে মাইনাস হবে, ঠিক আছে। এবার সেই হিসাবে তোমরা বসাবে। দেখো এখানে যেমন বলেছে যে 10% লাভে, তার ওই জন্য +x মনে হচ্ছে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে x, এবং পরে যেটা থাকবে সেটা হচ্ছে y, ঠিক আছে। এবার দেখো এবার এই প্রথমে যদি থাকতো প্রথম 10% ক্ষতি, তাহলে প্রথমে কিন্তু এটা -x হয়ে যেত, ঠিক আছে। এবার পরে যদি থাকতো 10% লাভ, তাহলে পরে প্লাস হয়ে যেত, মানে ওয়াই ভ্যালুটা প্লাস হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছো। এবার কি হবে, দেখো 10% লাভ বলেছে মানে হচ্ছে +10, তারপরে কি বলেছে না 10% ক্ষতি, তাহলে -10। এবার এইখানে ফার্স্ট ব্র্যাকেট দেবে নিয়ে, এবার এক্স ওয়াই মানে এক্স এর ভ্যালু তো 10 +10 আর ওয়াই ভ্যালু হচ্ছে -10, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, তাহলে -100/100, ঠিক আছে, এটাই তো আসছে। এবং এখানে দেখো ফার্স্টে দেখো +10 হচ্ছে -10, এটা তো এমনিতেই কেটে যাবে, বুঝতে পারছো। দেখো 10 +10 হচ্ছে মাইনাস, এটা কেটে গেল, তাহলে পরে কী রইলো না -100/100, এটাই পড়ে রইলো। তাহলে হচ্ছে ইকুয়াল টু কী পড়ে রইলো না -1, ঠিক আছে। তাহলে মাইনাস যখন আসবে তখন সেটা কখনোই লাভ হতে পারে না, প্লাসে যখন থাকবে তখন সেটা লাভ হবে। মাইনাসে যেহেতু আছে সেটা হচ্ছে ক্ষতি, হচ্ছে 1% ক্ষতি, মাইনাসে থাকলে সেটা ক্ষতি হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এখানটা খুব ইজি। এবার দেখো নেক্সট পেজ, এবার দেখো এই টাইপের একটা ম্যাথ থাকবে যেটা হচ্ছে খুব ইজি, এক লাইনের কোশ্চেন। কী বলেছে না, একটি বিদ্যালয়ে স্পোর্টস ক্লাবের সদস্য হয়েছে 40 জন, তো এখানে ছেলে এবং মেয়েদের সংখ্যার অনুপাত হচ্ছে 3:4। এইখানেই তোমরা অনেকজন ধরে নিয়েছো যে 3:1 যেরকম দিয়েছে, তাহলে 30 জন ছেলে আর 10টা মেয়ে। এখানে যারা মানে ম্যাথে ভালো তারা সেইখান দিয়ে ধরতে পারবে, এবং যারা ম্যাথে ভালো নয় তারা কী করবে না সেটা আমি বলে দিচ্ছি দেখো। এবং তারপর কী বলেছে না, কতজন মেয়ে সদস্য বাড়লে ছেলে ও মেয়ের অনুপাত হবে 3:2, তাহলে তার সংখ্যা কত। তাহলে দেখো কীভাবে করবে না, ছেলের সংখ্যা এখানে তোমরা ধরবে 3:1 যেহেতু বলছে, তাহলে ছেলে হচ্ছে 3x এবং মেয়ে হচ্ছে x, তাহলে 3x + x মানে টোটাল হচ্ছে 40 জন বলেছে। প্রথমেই দেখবে 40 জন টোটাল সদস্য, তাহলে এখানে x এর ভ্যালু কী হয়ে গেলো না 10। এখান থেকে তোমরা বার করলে যে ছেলের সংখ্যা হলো 30টি এবং মেয়ের সংখ্যা হলো 10টি। এবার কি বলেছে না, কতজন বাড়লে ছেলে ও মেয়ের সংখ্যা হবে 3:2, তাহলে এখানে দেখো 3x = 2x। এবার এখানে যদি আমি x এর 2x হবে, এটা বার হবে বলেছে, তাহলে x এর ভ্যালু যদি আমি 10 পুট করি এখানে, ঠিক আছে, তাহলে 30:20। এবার টোটাল কত হয়ে যাচ্ছে 30, মানে 30টা ছেলে এবং 20টা মেয়ে, টোটাল হয়ে যাচ্ছে 50 জন। ছিল 40 জন, তাহলে বাড়ছে কতজন না 20টা মেয়ে ছিল, 10টা মেয়ে ছিল, 20টা মেয়ে হয়েছে, তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত হয় না 10, তার টোটাল 10 জন মেয়ে বেড়েছে। তাহলে 10 জন মেয়ে বাড়লে ছেলে এবং মেয়ের সংখ্যা হবে 3:2। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো এই কোশ্চেনটাও খুব ইজি। বলছে দুটি নল দ্বারা একটি সুইমিং পুল 6 ঘন্টা পূর্ণ হতে পারে, যদি সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি ছোট নলের থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তবে সুইমিং পুলটিকে ভর্তি করতে বড় নলটি একইভাবে কত সময় লাগবে। দেখো এখানে একটু বুঝে নাও, কী বলেছে না তাই বড় নলটি সময় লাগে ছোট নলটি থেকে 5 ঘন্টা কম।
তাহলে এখানে যদি আমরা ধরি বড় নলটি সময় লাগে x ঘন্টা, তাহলে ছোটো নলটি কত না তার থেকে 5 ঘন্টা বেশি লাগবে ছোটো নলটি দিয়ে জলটা ভর্তি করতে, তাহলে x+5। এবার এখানে কি বলেছে দেখো, যে দুটি নল দিয়ে পুলটি ভর্তি করতে 6 ঘন্টা টাইম লাগে। তাহলে এখানে আমরা জানি যেটা দেয় তার উল্টোটা ধরি, তাহলে দেখো 1/x, এটা এক বড় নল এবং ছোট নল, এই দুটি দিয়ে ভর্তি করতে কত টাইম লাগে, 6 ঘন্টা, মানে হচ্ছে 1/6। ঠিক আছে, এই লাইনটা বুঝে গেলে এবার এইখান থেকে খালি তোমাকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে, বাস। এখানে ক্যালকুলেশন করে তোমাকে খালি এখানে এক্স এর ভ্যালুটা বার করবে। দেখো এবার আবার প্রত্যেকবার বলেছি, দেখো এক্স এর ভ্যালু কখনো যেগুলো নেগেটিভ হবে সেটা কখনোই ধরা যায় না। ঠিক আছে, যেটা পজিটিভ থাকবে সেটাই 10 ঘন্টা, তাহলে পজিটিভ আছে 10, তার মানে বড় নলটি সময় লাগবে এক্স ঘন্টা, আমরা প্রথমেই ধরেছিলাম 10 ঘন্টা। এবার যদি ঠিক আছে, এখানে বেরিয়ে গেল বড় নলটি কত, 10 ঘন্টা। খুব ইজি, খালি তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে, অঙ্কগুলো খুব ইজি, এবং ফার্স্ট লাইনটা তুমি যদি ঠিকমতো ধরে নিতে পেরেছো তাহলে খুব ইজিলিভাবে করে নেবে। এবং যাদের একটু প্রবলেম হচ্ছে তারা এই পিডিএফটা নিয়ে আরেকবার বা এই কোশ্চেনগুলো নিয়ে ম্যাথগুলো একবার সলভ করার চেষ্টা করবে। একবার যখনই সলভ করে নেবে তখন দেখবে খুব ইজি লাগবে তোমাদের। এবার দেখো নেক্সট পেজ, এটাও দেখো ওই ধরনের সেম অঙ্ক। না কি বলেছে, একটি ট্রেন 30 কিলোমিটার সমগতিতে অতিক্রম করে, ট্রেনের গতি ঘন্টায় 5 কিমি বেশি হলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে ট্রেনের গতিবেগ কত? তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার, তাহলে 30 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে কি না 300 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগবে 300/x আওয়ার, মানে এত ঘন্টা লাগবে। এবার এখানে দেখো শর্তানুসারে কি বলেছে, না এই লাইনটা ভালো করে বোঝো, না ট্রেনের গতি ঘন্টায় 5 কিমি যদি বেশি হয় তাহলে ওই পথ অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগবে। তাহলে প্রথমে কত ছিল না 300/x ঘন্টা যেতে লাগতো, তারপর যদি আবার এক্স মানে গতিবেগ যদি 5 বাড়িয়ে দিয়েছে, দেখো এখানে 5 যদি বাড়িয়ে দিয়েছে তাহলে এই দুজনের মধ্যে ডিফারেন্স হবে 2 ঘন্টা, সেটাই লিখেছি। তাহলে 300/x মাইনাস 300/x+5 ইকুয়াল টু হচ্ছে 2 ঘন্টা। এখান থেকে সেম ম্যাথ, তোমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু দেখো পজিটিভে আসছে 25 এবং নেগেটিভ আসছে 30, নেগেটিভ কখনোই ধরা হবে না, পজিটিভ যেটা থাকবে সেটা হবে। তাহলে এখানে হচ্ছে 25 বেরোচ্ছে, 25 হচ্ছে অ্যান্সার। এবার এই ক্যালকুলেশনগুলো তোমাদের নিজেকে করতে হবে। ঠিক আছে, খুব ইজি ক্যালকুলেশন, যারা পারবে না দেখে নিতে পারো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এটারও একটা সূত্র বলে দিচ্ছি, খুব ইজি, এইরকম ধরে ম্যাথ দিলে একদম চোখ বুঝে করে দেবে, কিছু ভাবতে হবে না। কি না, কোনো পরীক্ষার্থীদের বাংলায় 17%, ইংরাজিতে 18% অকৃতকার্য হয়েছে। যদি বাংলা এবং ইংরাজিতে উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে পাসের হার কত? এই ধরনের ম্যাথ তাহলে কি হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো যে প্রথমে যে পার্সেন্টটা থাকবে এটাকে ধরবে এ, তারপরে যেটা থাকবে সেটাকে ধরবে বি, এবং সবাই লাস্টে যেটা দুটো মিলে থাকবে সেটা হবে সি। এখানে উত্তীর্ণ হোক আর অনুত্তীর্ণই হোক, ঠিক আছে, যাই হোক তোমাকে ওটা দেখতে হবে না। এইরকম থাকলে তোমার ফর্মুলা হচ্ছে না 100 মাইনাস করবে, ফার্স্ট ব্র্যাকেট দেবে নিয়ে a+b-c, এইটা হচ্ছে ফর্মুলা। এর বাইরে তোমাকে কিছু ভাবতে হবে না, এরকম তাহলে তোমাকে শুধু এই ফর্মুলাটা পুট করতে হবে। প্রথমে যেটা থাকবে এ, সেকেন্ডে যেটা থাকবে সেটা বি, এবং লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে সি। ঠিক আছে, এবং সিটা হচ্ছে ফর্মুলাটা দেখে নাও, 100 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a+b-c, সেম আমি ভ্যালু পুট করলাম। দেখো 100 মাইনাস এ হচ্ছে 17 প্লাস বি হচ্ছে 18 এবং মাইনাস সি হচ্ছে 5। এবার এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বার করে নিলাম, শুধু পার্সেন্টেজটা বার করে নিলাম, কত না 70%, বাস। এটাই হচ্ছে অ্যান্সার, খুব ইজি, তোমাদের কিছু করতেই হবে না, দেখো খুব ইজি এক লাইনের কোশ্চেন। এবার দেখো নেক্সট পেজ, তারপর দেখো এটাও এক লাইনের কোশ্চেন। না কি বলেছে, এক ব্যক্তি আয়ের 4% চ্যারিটিতে দান করেন এবং বাকি আয়ের 10% ব্যাংকে জমা রাখেন, তার কাছে এত টাকা থাকলে তার আয় কত? এটি থাকলে কি করতে হবে, যখনই আয় বার করতে বলবে তখন তোমাকে কি করতে হবে, না এক লাইনের অঙ্ক, যেটা টোটাল টাকা, তার কাছে এত টাকা থাকলে মানে বাকি যেটা টাকা পড়ে আছে সেটা ইন্টু উল্টি দিতে হবে। মানে মনে করো 4% চ্যারিটি দান করছে, মানে থাকে কত 96, তাহলে 100/96। আগে এরকম একটা করেছিলাম কিন্তু সেটাতে উল্টায়নি, কিন্তু এটাতে উল্টি দেবে যখন তার আয় বার করতে বলবে। ঠিক আছে, উল্টি দেবে 96/100/96 এবং পরে 10% আয় ব্যাংকে জমা রাখছে, মানে 90% পড়ে আছে তার কাছে, মানে হচ্ছে 100/90। এবার ক্যালকুলেশন করবে, এই 1250 চলে আসবে আয়। এটা এক লাইনের অঙ্ক, খালি তোমাদের অঙ্কগুলো বুঝতে হবে, বুঝতে পারলি ফটাফট এক লাইনের অঙ্ক। এই একটা কোশ্চেন করতে পারলি তোমার 2 নম্বর চলে আসছে কত ইজিলি। এবার দেখো নেক্সট কোশ্চেন কি না, বার্ষিক 4% চক্রবৃদ্ধি হারে এত টাকা হলে কত সময় লাগবে? বলছে বার্ষিক 4% হারে একটা অ্যামাউন্টের মানে 15,625 টাকাটা 17,556 টাকা হতে কত সময় লাগবে? এটা আমাদের চক্রবর্তী সুদের ফর্মুলা কি আমরা সবাই জানি, a = p × 1/100 টু দি পাওয়ার n। এখানে এ হচ্ছে দেখো যেটা এত টাকা, পি হচ্ছে এটা,
এবং আর হচ্ছে এটা আমাদের বার করতে কী হবে এন, এর মনে হচ্ছে কত সময় টাইম, ঠিক আছে। এটা ফর্মুলা এবার দেখো আমরা ফর্মুলায় পুট করছি, এর ভ্যালু পুট করলাম, পি এর ভ্যালু পুট করলাম, আর এর ভ্যালু পুট করলাম, খালি এনটাকে এদিকে রেখে দিলাম। এরপরে লাইনে কি করব না এইটাকে এই যে এটাকে এই সাইডে নিয়ে আসবো, বাঁ সাইডে নিয়ে আসবো। বাঁ সাইডে নিয়ে এলে কী হবে সেটা ওইটা মানে 17,576 বাই 15,625 ইকুয়াল টু এইখানে তোমার লসও করে নিলাম যে 100 + 4 বাই 100 টু দি পাওয়ার n এরকম রয়ে গেল। এবার কি করতে হবে দেখো এইটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা চলে এলো। এবার 17,556, এবার এখানে তোমরা দেখো 100 বাই এই 104 বাই 100 এটাকে আমরা ছোটো করে নিলাম, নিয়ে ছোটো হয়ে কী এলো 26/25, ঠিক আছে। এবার এই ধরনের ম্যাথে কী হতে হবে, বাঁ সাইডে যেটা আসবে সেটা সবসময় মানে বাঁ দিকে যেটা আছে তার হয়তো স্কোয়ার হবে অথবা কিউ হবে অথবা 4 হবে, ঠিক আছে। এইরকমভাবে ম্যাথগুলো হবে, কখনো এর আলাদা হবে না, ঠিক আছে। সেই জন্য দেখো এটা আমি ভেঙে নিয়েছি 25 × 25 × 25 আর উপরে এটা হবে 26 × 26 × 26, তার মানে 26/25 কিউ ইজ ইকুয়াল টু 26/25 টু দি পাওয়ার n। তাহলে এখানে n ইজ ইকুয়াল টু কত হচ্ছে না 3 বছর, ঠিক আছে। এইখানে তোমাদের একটু মাথায় বুদ্ধি খাটিয়ে এইগুলো বার করতে হবে, খুব ইজি কোশ্চেন। এবার দেখো নেক্সট পেজ, এখানে দেখো কি বলেছে না রাম ও শ্যামের কোনো একটি কাজ করতে 6 দিন সম্পন্ন করতে আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগে তার চেয়ে শ্যামের 5 দিন সময় কম লাগে। তাহলে রাম একা কাজটি সম্পূর্ণ করবে কত দিনে? তাহলে দেখো রাম ও শ্যাম একদিনে কাজটি করে, একসাথে কাজ করে 6 দিনে, তাহলে একদিনে তারা কতটা কাজ করতে পারবে না 1/6। এবার কি বলেছে না রাম কাজটি একা সম্পন্ন করবে এক্স দিনে, কত দিনে সেটা বলে জানে, সেটা আমরা এক্স দিন ধরে নিচ্ছি। তাহলে রাম একদিনে কত কাজ করতে পারবে না 1/x অংশ। শ্যাম কি বলেছে না শ্যাম রামের থেকে 5 দিন কমে মানে 5 দিন কম সময়ে কাজটা করতে পারে, তাহলে শ্যাম কত না রামে যেহেতু এক্স দিন হয়েছে শ্যাম কী হবে না x-5, তাহলে শ্যাম একদিনে কত করবে না 1/x-5, সেটাই করেছি, এখানে খালি বুঝে বুঝে করবে। এবার সেম ফর্মুলায় পুট করবে না রামের যে কাজ প্লাস শ্যামের কাজ, আর তারা কত ছিল 6 দিনে কত, তাহলে 1/6। এবার এখান থেকে তোমরা এক্সের ভ্যালু বার করে নেবে, ঠিক আছে। এখানে দেখো এক্সের ভ্যালু 2 পজিটিভ এসছে এবং 15 পজিটিভে। এবার তোমরা দেখো রাম ও শ্যাম মিলে যদি একটা কাজ 6 দিনে করে, রাম একা কখনোই সেটা 2 দিনে করে নিতে পারবে না, ঠিক আছে। সেই জন্য এখানে এক্সের ভ্যালু কত 15 আমরা ধরবো, ঠিক আছে। এবং অপশানও দেখবে 15টাই আছে, ঠিক আছে। আজ এই পর্যন্তই। এটা 2012 সালে সেট 1 ছিল, 2012 সালে মনে হয় 2টি সেট করা হয়েছিল, এটা সেট 1-এর কোশ্চেন পেপার, অ্যান্সার সলভ করে দিলাম পুরোটাই। এবং 2টি কোশ্চেন এখানে মানে যে বইটি দিয়ে করছিলাম সেখানে কোশ্চেন 2টি ভুল আছে, সেই জন্য সেই 2টি কোশ্চেনের অ্যান্সার আমি করতে পারিনি। তাই আশা করি তোমরা অনেক বুঝতে পেরেছো। যদি কিছু ভুল বলে থাকি বা ভুলভাবে করে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং অবশ্যই লাইক করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।